আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। হয়তো সবাই চিন্তা করছেন আমি কি বলছি যে আগামী 15 দিনের ভিতরে কি এমন ঘটনা ঘটে যাবে? কিয়ামত নাজিল হবে? না ভাই, কিয়ামত নাজিল হবে না। তবে কিয়ামত সে কিয়ামত তাক নাজিল হওয়ার একটা সম্ভাবনা আমি দেখছি। যে বিষয়টা নিয়ে হয়তো আমি যেমন চিন্তা করছি, অনেকেই হয়তো চিন্তা করছেন। কেউ হয়তো বলা শুরু করেছেন, আবার কেউ হয়তো এখনো ব্যাপারটা মিলাতে পারেননি, তাই হয়তো টেনশনে পড়ে গেছেন যে কিভাবে মিলানো যায়। তো আসেন একটু ছোট্ট করে আমরা একটু মিলিয়ে দেখি। আজকে আপনারা তো দেখছেন যে জুলাই সিডিআই সিগনেচার হয়েছে। সেখানে বিশ্ব নেতা, বিশ্ব বাটপার ডাক্তার ইউনূসের পাশাপাশি দাঁড়িয়েছিলেন জুনায়েদ সাকি। ঠিক একটু পেছনে ছিলেন আমাদের বিএনপির মহাসচিব বলে না, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনি ছিলেন। ওনারা দুইজন খুব হাস্যজ্জ্বল। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর একদম হেভি সেলুটও লাগাইছে যে স্যার কামটা হয়ে গেছে গা স্যার। কারণ এই সেলুট দেওয়ার কারণ কি জানেন? বিএনপির কথা হইছে স্যার বিয়া যেহেতু আমার বেটি যেহেতু লই আমারে ঘুমাইতেই হইবে, এবার বেটি আতুরুক ল্যাঙ্গক লুলক কাঙ্গক কোনো সমস্যা নাই। ওইটা কি কাবিননামা না তালাকনামা তারও কোনো ব্যাপার নাই স্যার, খালি পেপার দেন আমি সাইনটা দিয়া বাসর ঘর করব। এগুলো একরকম মানে ইয়াং পোলাপাইনের যে রকম আর কি ভাইয়েরা। আর দ্বিতীয় হইছে যে স্যার আপনারা যেই কাগজ দিবেন দেন, খালি আমাগরে কন যে খালেদা জিয়া আর তারেক জিয়ার ফাঁসি হবে না আর আমরা ক্ষমতায় যাব। এই ৩ জিনিস সিউর, আপনি এবার যাহা লিখিবেন তাহাই আমি সাইন করে দেব। এই হচ্ছে ২ টা কাজ। আবার ফখরুল ভাই কি করলেন বুঝতেছেন কিছু? দিনের ১২টার সময় ফেসবুকে স্ট্যাটাস দিয়া দিলেন যে এই জুলাই গণ আন্দোলন বা সন্ত্রাসী আন্দোলনের সময় ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ সহ পুলিশের যেসব লোকজন মরছে, এই ব্যাপারে কখনো কোনো মামলা হইতে পারবে না, কারণ এরা বাধা দিতে আসছিল, আমরা মাইরা ফেলাইছি। এইটার ব্যাপারে কোনো মামলা কখনো কোনো জায়গায় যাইতে পারবে না, এই আইনটা দেওয়া উচিত। এইটা শোনার সাথে সাথে আবার আমাদের ওই যে বৈক্যমত কমিশন ওনাদের মাথায় ঢুকলো, হ্যাঁ এটা তো করা উচিত। সুতরাং ওনারা কি করলেন, তাড়াতাড়ি এই সংশোধনী আইনা সাইন করলেন। বাকি আর ভিতরে কি লেখা আছে সেটা তো আসলে বিএনপির তো জানার দরকার। ওই যে বললাম বিয়ের জন্য মাইয়া দরকার না হইলে আপনার বললামই তো ওই হিসাবে। তবে একটা লক্ষণীয় জিনিস মনে হয় কেউ খেয়াল করেন নাই, যেটা আসলে সবচেয়ে ভালো খেয়াল করা দরকার। সেটা হচ্ছে যে এনসিপি আজকে সাইন করে নাই। আচ্ছা, ৪ টা বাম দল তো সাইন করে নাই। গণফোরাম গেছিলেন কিন্তু ওরা সাইন করেন নাই। তার মধ্যে ৫২ টা দলের মধ্যে ওনারা বলছে ২৫ টা দল। কিন্তু ৫২ টা দলের রেজিস্ট্রেশন আছে। তার মধ্যে আজকে যদি ২৫ টা দল করে তাহলে আরো বাকি ২৭ টা, কিন্তু আসলে না, সেটাও না। আপনারা যখন ৫২ টা আজকে যেই ২৫ টা দল করছে তার মধ্যে ৭ টা দলের কোনো নিবন্ধনই নেই। দল করছে ১৮ টা দলের নিবন্ধন আছে। তার মানে আপনার যদি ৫২টা থেকে যে ৮টা বাদ দেন তাহলে ৩৪টা দল যাদের নিবন্ধন আছে, প্রতীক আছে, এরা কেউ স্বাক্ষর করেন নাই। জাতীয় পার্টি ডাকাই হয়নি, সুতরাং তারা স্বাক্ষর করেন নাই। আওয়ামী লীগকে তো ব্যান করে রাখছেন, তাও করেন নাই। এর বাইরেও আরো এতগুলা দল কেউ স্বাক্ষর করেন না, যায় না। এনসিপির নিবন্ধন নাই, কিন্তু তারা ছিল যে নিয়োগকর্তা না ডাক্তার ইউনূস সাহেব, এরপর ওনারা সাইন করেন, ওনারা একটু গো ধরে আছেন। এতেই একটা সন্দেহ আছে, যেটা আপনি একটু চিন্তা করেন আমার সাথে। হয়তো আগামী ১৫ দিনের ভিতরে এই বিশেষ ঘটনাগুলো ঘটবে, যেটা আমি 100% শিওর। দেখেন, এনসিপি কে ওনারা বললেন যে এনসিপি ওনার নিয়োগকর্তা। প্রথম দিন যে ডাক্তার ইউনূস আসলেন, এদের নিয়ে সার্জিস নাহিদ, মাহিদ, কাহিদ এদেরকে নিয়ে ব্যাপক ছবি শুট টুট করলেন। আবার আপনার ইউএসএ তে যাই কি করলেন, চাট করে আপনার মাহফুজ, যাকে কখনো দেখেনি নে, তাকে পরিচয় করে দিলেন মাস্টার মাইন্ড। এরপরে এরা ইসা যখন এখানে যখন ক্ষমতায় আসলেন, বিভিন্ন উপদেষ্টা হইলেন, নাহিদ মিয়া কাছতে বের করে বললেন যে এনসিপি করে, এনসিপি করলেন। এদিকে জাতিসংঘের এই অধিবেশনের সময় নিয়ে গেলেন কারে, যৌন ডাক্তার যারা ম্যাডামকে, ওনাকে ওখানে নিয়ে গেলেন, আর আক্তারকে ওখানে আবার ডিম খাওয়াই আনলেন। এইবার আসেন আরেকটা কথা, ওই যে আপনার যে চাঁদাবাজির ঘটনাটা তো মনে আছে, উত্তরা না জানি গুলশানে যে চাঁদাবাজি ছিল, যেখানে আপনার আমাদের উপদেষ্টা, বাচ্চা উপদেষ্টা আর কি,
মোটরসাইকেল নিয়ে গেছেন, যার অধীনে চাঁদাবাজি হয়েছে, পুলিশ টুলিশ নিয়ে যায় চাঁদাবাজি হয়েছে, সেই ঘটনার সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে সেকেন্ডের ফুটেজ সব বের করে সাজাইয়া টাজাইয়া এমন ভাবে দেখাই দেওয়া হয়েছে যে উপদেষ্টারা যে মাল খায় সেটার প্রমাণ। ঠিক আছে না? এতে তো অলরেডি মামলা হয়ে গেছে। তো মামলায় তো এখন আছেন 2 জন না 3 জন মনে হয় জেলে আছেন, বাকি 1 জন আছে। তো ডাক্তার ইউনূস সম্ভবত 6 মাস হবে যে এই এনসিপির এই যে সার্জিস, হাসনাত, নাহিদ এদের উপর একটু মনক্ষুণ্ণ আছে। মনক্ষুণ্ণ না, হয়তো একটা ফাইটিং চলতেছে। কারণ ডাক্তার ইউনূস হয়তো বুঝতে পারতেছেন যে এদেরই দিয়ে আমার যে কাজ করানোর দরকার ছিল সেই কাজ শেষ। আমার দরকার হচ্ছে বিএনপি আর জামাত রে, কারণ সেফ এক্সিট আমার এই বিএনপি আর জামাত দিবে। আমার নামে কোনো কিছু হবে না। শুধু এনসিপি রে রাইখেও লাভ কি আর না রাইখেও লাভ কি? এই শালারা তো ছাগলের 3 নম্বর বাচ্চার চেয়ে ছোট। এগুলার আর লাভ নাই। সুতরাং জারা ম্যাডাম আর 2-1 টারে রাইখা ডাক্তার ইউনূস বিএনপির সাথে নেগোসিয়েশন হয়তো 8-10টা সিট এদের দিয়া দাও, এনসিপির একটারও না। এগুলো সব ডাইলবাগ। আর ওই যে আরেকটা আছে বাচ্চা উপদেষ্টা, যেটা এখনো চেয়ারে আছে, আসিফ মাহমুদ সজীব ভাই, ওর বাপ তো এমনি বিএনপি করে, এটা তো সবাই জানেন। এগুলো এটা ভালো গুগলি খেললেন এবং ডাক্তার ইউনূস আগামী 15 দিনের টাইম দিলেন। 15 দিনের ভিতরে যদি এনসিপি না করে, আবার এনসিপির নেতারা হয়তো করবেন না যে এটা শিওর ছিলেন, কারণ ওই যে নাহিদুল ইসলাম বলছিলেন যে কোন উপদেষ্টা সেফ এক্সিট চায়, কার কি দুর্নীতি, সব খবর ওনাদের কাছে আছে, ওনারা সময় হলেই প্রকাশ করবেন। আর আগামী 2-1 দিনের ভিতরে হয়তো ভাই প্রকাশ কইরাও দিতে পারেন। আবার এখন চিন্তার বিষয় যে এই যে অপদেষ্টা, এদের সাথে আসলে সেফ এক্সিটে যাবে কারা? এনসিপির কিছু গুন্ডা পান্ডা তো যাইতেই হবে, অথবা তারা যাবে, অথবা তারা আগে যাবে, অথবা পরে যাবে, কখন কিভাবে যাবে বা কোন মুহূর্তে যাবে, এইটা নিয়ে একটা চিন্তা। আর এদিকে ডিজিএফআই তো সেনাবাহিনীর লোক, ডিজিএফআই সবাই এটা জানেন। ডিজিএফআই এর কিন্তু এখন হাতে রেখে দিছে কে? ডাক্তার ইউনূস। উনি কিন্তু খেলাটা খেলতেছেন ডিজিএফআই দিয়ে। আর ডিজিএফআই দিয়ে খেলাটা কিভাবে খেলতেছেন দেখেন। হয়তো আগামী 7-10 দিনের ভিতরে আপনারা দেখবেন যে এনসিপির বহু বড় বড় নেতার বিশাল বিশাল দুর্নীতির এক একটা কাহিনী হঠাৎ করে বেড়ে আসে, পত্র পত্রিকায় হেভি হাইলাইট হবে, 2-4 জন জেলও চলে যেতে পারে। আর যদি জেলে যাইতে না হয়, যদি ওনারা আবার সেনাবাহিনীর সাথে একটা লিয়াজু মেনটেন করে ফেলতে পারেন, তাহলে হয়তো কোনো মতো হয়তো পার পাইয়া যেতে পারেন, অথবা ভাইগা যেতে পারেন, আর না হলে জেলে যাবেন, আর না হইলে হয়তো গুম হবেন, ওই যে জামাত নেতার মতো গুম হয়েও যেতে পারেন। কোনটা হবে সেটা হচ্ছে আগামী 15 দিনের খেলা। নাহিদুল ইসলাম তারা কি কি প্রকাশ করবেন, ডাক্তার ইউনূস কোন কোন ভাবে গুগলি বল করবেন, এগুলো দেখার বিষয়। তো একটু ভাইবা দেখেন, যারা নিয়োগকর্তা তারা আজকে সাইন করলো না, তাদের সাথে কথা নাই, তাদের সাথে বার্তা নাই, তারা আশপাশে আসতে পারে না। এবং একটা জিনিস মনে রাখেন, ওই যে 5ই আগস্ট যেদিন সনদ প্রথম হয়েছিল, মনে আছে? আগস্টের 5 তারিখ, সেই দিন নাহিদ তারা থাকলো, বাকিরা কিন্তু হঠাৎ করে কক্সবাজার গেছে। আবার কক্সবাজারে ওনারা ওই যে পিটার হাঁস কাশকাশ ওর সাথে নাকি দেখা করতেছে, এইটা কিন্তু প্রচার করছে, কারণ বিএনপি আলারা ওখানে হোটেল ঘেরাও দিছে। এরপরে যে আমরা সবাই জানছি, তো বিএনপি এই যে 8 মাস 9 মাস আগ থেকে কিন্তু এটা আসলে গুগলি যে চলতেছিল, কেউ হয়তো বুঝে উঠে পারে নাই, এনসিপি তো পারেই নাই। আবার এইসব পোলাপাইন অবশ্য এই কয়েকদিনে বুঝেই গেছে কিভাবে ডিজিএফআই এর সাথে সম্পর্ক করতে হয়, প্রশাসনের সাথে কিভাবে সম্পর্ক করতে হয়, সচিবালয়ে কিভাবে কি করতে হয়, এগুলো জানে। সুতরাং দুই সাইডেই বাঘে মহিষে তো বলবো না আপনার। ডাক্তার ইউনূস যদি বাঘ হয়, তাহলে এগুলো হচ্ছে যে বাচ্চা পাখি। এরা এখন কি করবে? কারণ এরা তো একটা হাইপ তোলার চেষ্টা করছে, আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ ধ্বংস, বহুত কিছু করার চেষ্টা করছিল, কিন্তু এখন নিজের ফান্দে নিজেই পড়ে গেছে। কারণ আওয়ামী লীগ নাই, তো আওয়ামী লীগ না থাকলে বেটা তোদের তো লাভ নাই, লাভ তো জমাইতাদের। তোরা তো লাভটা জমাইতাদের করলি, আর এই জমাত আর বিএনপি এখন তো করে কুত্তার মতন দৌড়ায় পিটায় তো হয়। ভাই বিএনপি আর জামাতি ভাই, আপনাদের কাছে একটা অনুরোধ, এগুলোর আমাদের জন্য একটু রাখেন আর কি, আমরাও যদি 2-4টা খাই। তো ভাইজান বুঝতেছেন, আগামী 15 দিনের ভিতরে এনসিপির এই হাসনাত, নাহিদ, সার্জিস এদের সাথে কি কি ঘটে একটু খেয়াল রাখুন। বাকি যা হবে তা আরো সামনে বুঝতে পারবেন। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি, একের পর এক আমাদের সর্বনাশ হচ্ছে। এবার জাতিসংঘ থেকে আমাদের সৈন্য বিতরণ শুরু হয়ে গেছে। এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। 15টা মাস হয়ে গেছে বাংলাদেশের। এই 15 মাসে কি পরিমাণ সর্বনাশ হয়ে গেছে
আপনি ব্যাখ্যা বিশ্লেষণ করে শেষ করতে পারবেন না। আপনি ভেবেছিলেন যারা জুলাই আগস্টের আন্দোলনকে সমর্থন করেছেন, করেন, এখনো করেন, তারা ভেবেছেন একজনকে, নোবেল বিজয়ী একজনকে দায়িত্ব দিয়ে বাংলাদেশকে ইউরোপ আমেরিকা বানাবেন, সিঙ্গাপুর বানাবেন। অথচ গত 15 মাসে বাংলাদেশের একের পর এক সর্বনাশ হতে চলেছে। বাংলাদেশের পাসপোর্ট এই মুহূর্তে একটা অগৌরবের বিষয় হয়ে গেছে। কদিন আগে বাংলাদেশ পাসপোর্ট সূচক বেরুলো 100তম। বাংলাদেশ 35তম অর্থনীতির দেশ। যেসব দেশের অর্থনীতি নেই, জিডিপি নেই, আফ্রিকার অনেক দেশ, সেসব দেশের তুলনায় বাংলাদেশের পাসপোর্ট পিছিয়ে। বাংলাদেশের পাসপোর্টকে কেউ বিশ্বাস করে না, বাংলাদেশের পাসপোর্টকে কেউ ভিসা দেয় না। এসবেরই ধারাবাহিকতায় এবার জাতিসংঘ থেকে আমরা একের পর এক বিতাড়িত হতে শুরু করেছি। জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে, আমাদের শান্তিরক্ষী মিশনে একটা খুব বড় অংশগ্রহণ বরাবর থাকে। এটা বলা যায় 1988 সাল থেকে আমাদের এই অংশগ্রহণটা শুরু হয়েছে এবং অদ্যাবধি আছে। এই মুহূর্তে জাতিসংঘে আমাদের টোটাল সামরিক বেসামরিক বাহিনী মিলিয়ে কাজ করছে 5619 জন বাংলাদেশি শান্তিরক্ষী, বিশ্বের 10টি অঞ্চলে এই দায়িত্ব পালন করছে। এর মধ্যে আপনারা নিশ্চয়ই এর খবর পেয়েছেন, কদিন আগে বাংলাদেশ পুলিশের পুরো একটি কন্টিনজেন্টকে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়। 180 সদস্যের এই কন্টিনজেন্টের মধ্যে 70 জন নারী পুলিশ কর্মকর্তা রয়েছেন। আগামী নভেম্বরের মধ্যে দেশে ফিরে আসতে হবে তাদেরকে। মাত্র 2 মাস আগে এই কন্টিনজেন্টের অংশ হিসেবে জাতিসংঘের একমাত্র সর্বনারী পুলিশ মোতায়েন করা হয়েছিল। আবার গতকালকে খবর এলো জাতিসংঘ শান্তিরক্ষী 5টি মিশন থেকে 1313 জন বাংলাদেশ শান্তিরক্ষীকে ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছে জাতিসংঘ সদর দপ্তর। এই 5 মিশনে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্য রয়েছেন। গত 14 অক্টোবর জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের মিলিটারি অ্যাফেয়ার্স কার্যালয়ের ভারপ্রাপ্ত সামরিক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল শেরিল পিয়ার্সের পাঠানো এক চিঠিতে সামরিক সদস্য প্রত্যাহারের সিদ্ধান্তটি জানানো হয়। চিঠিটি বাংলাদেশের সামরিক উপদেষ্টাকে দৃষ্টি আকর্ষণ করে জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশনে পাঠানো হয়েছে। কেন এমনটা হচ্ছে? অর্থ সংকট। জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের অর্থ সংকট দেখা দিয়েছে। অর্থ সংকটে 15% মতো বাজেট কাট করা হবে, হ্রাস করা হবে। কেন অর্থ সংকট? আপনারা সেটিও জানেন যে বিশেষ করে জাতিসংঘের সবচেয়ে বড় দাতা দেশ মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘের ফান্ড ক্রাইসিসের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জাতিসংঘে যেভাবে ফান্ড দিয়ে আসছিল মার্কিন যুক্তরাষ্ট্র, ডোনাল্ড ট্রাম্প এসে সেই ফান্ড বিভিন্ন খাত থেকে কেটে ফেলেছে। ইতিমধ্যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছে। জাতিসংঘ মানবাধিকার হাই কমিশন যেটির কার্যালয় হয়েছে কয়েকদিন আগে বাংলাদেশে, সেটি থেকে প্রত্যাহার করে নিয়েছে। শান্তিরক্ষী মিশনে বরাদ্দ কমিয়ে দিচ্ছে এবং মূল জাতিসংঘ থেকেও নানা রকম বের হয়ে যাবার মতো অবস্থা ঘটছে, যার দরুন জাতিসংঘ হিসেব করে দেখাচ্ছে যে শান্তিরক্ষী মিশন থেকে 15% বাজেট হ্রাস করতে হবে। স্বাভাবিকভাবে 15% সৈন্য বা শান্তিরক্ষী বাহিনীর সদস্য যারা আছে তাদেরকে বাদ দিতে হবে। কিন্তু বাংলাদেশকে কিভাবে বাদ দিচ্ছে দেখুন। প্রায় 1500 জনকে ইতিমধ্যে বাদ দেবার খবর আমরা পেলাম। জাতিসংঘে কাজ করে কতজন? আমি খানিক আগে যে হিসেবটি বললাম যে 5619 জন বাংলাদেশি শান্তিরক্ষী বিশ্বের 10টি অঞ্চলে দায়িত্ব পালন করছেন। এখন যদি 15% বাদ দেয়, ম্যাক্সিমাম 800-900 সদস্য আমাদের বাদ দিতে পারে। কিন্তু ইতিমধ্যে 1500 সদস্য বাদের খবর পাওয়া গেল এবং এই বাদের তালিকাটা আরো দীর্ঘ হতে পারে, অর্ধেক হয়ে যেতে পারে। যেখানে 15% বাজেট ঘাটতি, সেখানে আমরা ইতিমধ্যে 25%-এর বেশি পড়ে গেছে। এই 25%-এর বেশি কেন পড়ছি?
পুলিশের কন্টিনজেন্টকে যখন বাদ দেওয়া হলো, পুলিশের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শীর্ষ কর্মকর্তা বলেছেন শুধুমাত্র কূটনৈতিক দুর্বলতার কারণে বাংলাদেশ আজকে এই ক্ষেত্রেও ভয়ঙ্কর পরিণতিতে পড়ছে। কূটনৈতিক দুর্বলতার কারণে নানা ক্ষেত্রে যেমন ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়ছে বাংলাদেশ, পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, ঠিক তেমনি জাতিসংঘ শান্তিরক্ষী মিশন থেকেও বাদ পড়ছে। 15%, 8-900 বাদ যাবে। সেক্ষেত্রে বাংলাদেশ যদি কূটনৈতিক তৎপরতা চালাতে পারত, 1-200 বাদ দিয়ে কিন্তু বাংলাদেশ মার্জনা পেতে পারত। কিন্তু ইতিমধ্যে বাংলাদেশকে শান্তিরক্ষী মিশন থেকে 25% বেশি সদস্য বাদ দিয়ে দেওয়া হয়েছে, এবং আরো 25% যে আসবে না, কারণ কূটনৈতিক তৎপরতা নেই বাংলাদেশে। বাংলাদেশের এই মুহূর্তে বাবা মা কেউ নেই। তাহলে বাংলাদেশ কিভাবে, এই যে একটি করে ঘটনা ঘটছে, এই ঘটনাগুলো থেকে কিভাবে উদ্ধার পাবে? উদ্ধার পাওয়ার কোনো উপায় নেই। এই মুহূর্তে যে সরকার চলছে, এই সরকার দেশবিরোধী সরকার যদি বলেন তাহলে ভুল হবে না। একমাত্র উপায় যথাযথ যোগ্য রাজনৈতিক সরকার আসতে হবে। এছাড়া আপনার পাসপোর্টের সূচক আপনি নেমে যাবেন, আপনি বিশ্বের কোথাও চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যের জন্য আপনি বাংলাদেশের মানুষ যেতে পারবেন না, বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন। জাতিসংঘ শান্তিরক্ষী মিশন থেকে একের পর এক মিশন কর্মীরা ফেরত আসবে, এবং আমাদের বিভিন্ন যারা বিশ্বের বিভিন্ন জায়গায় কাজ করে তাদেরও নানা রকম সমস্যা আছে, কিন্তু কূটনৈতিক কোনো রকম তৎপরতা নেই। সকল ক্ষেত্রে ব্যর্থতার মতো কূটনৈতিক তৎপরতার ক্ষেত্রেও সীমাহীন ব্যর্থতার পরিচয় দিয়েছে ইউনূস সরকার। তারই বহিঃপ্রকাশ ইতিমধ্যে প্রায় 1500 জাতিসংঘ শান্তিরক্ষী মিশন কর্মী বাংলাদেশে ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এর শেষ নাই। এইভাবে চলতে থাকলে এইভাবেই ধ্বংস হয়ে যাবে আমাদের সবকিছু। কাজেই কি করতে হবে? বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে যে বাংলাদেশে কি হওয়া উচিত। এই যে জগদ্দল পাথরের মতো বসে আছে একটি সরকার, ছোট জগন্নাথ সরকার, কোনো দিকে কোনো তৎপরতা নেই, এভাবে তো ভাই একটি দেশ চলতে পারে না। দেশ চলতে হলে যথাযথ ব্যবস্থা, আত্মবিশ্বাসী ব্যবস্থা, আত্মবিশ্বাস সম্পন্ন রাজনৈতিক সরকার দরকার। মরি বাঁচি জনগণকে নিয়েই বাঁচবো মরবো এমন সরকার দরকার, এবং সেই সরকারটাই আপনারা প্রত্যাশা করুন বাংলাদেশের জনগণকে। সেটাই বলবো। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।